সরাইতে পারলেন না, এটা তো হইতেই পারে না। একটু আপনারা এটা চিন্তা করবেন দেশবাসী। এবং আমাদের মোসাদের সাথে না কোনো সম্পর্ক আছে, না ইন্ডিয়ার রর সাথে কোনো সম্পর্ক আছে, না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে। যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি টবি ভিডিও, এগুলো তবলিগের কোনো ময়দানে, তবলিগের গাছতে বা এই ধরনের কিছু, আর এর থেকে বেশি আর কিছুই না। আর ইসরায়েলে তো জীবনেই যায় নাই, এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন, ইন্টারনেটে দেখবেন, সবই জায়গায় রেকর্ড থাকে, এটা তো প্রশ্নই উঠে না। ইসরায়েলে কখনোই যাওয়া হয়নি, মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে হেফাজত করেন। এবং বিশেষভাবে আমি জুবাইরপন্থী ভাইদেরকে বলবো এবং যারা ওলামা ইকরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা কোনো মারামারি, ঝগড়া, মিথ্যা অপবাদ, উস্কানিমূলক বক্তব্য এগুলাকে পরিহার করেন। আমরাও এগুলা থেকে আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো ঝগড়া ফাসাদ না যাওয়া, ওলামা ইকরামকে সম্মান করা। ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে, ওনাদেরকে সম্মান করব, ওনাদের কাছে যাব, ওনাদের খিদমত করব, এটা আমাদের ওলামা ইকরামের শান। ওনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলবো না ইনশাআল্লাহ। আর যে কেস হয়েছে এটা তো ইনশাআল্লাহ লিগালি আগানো হবে, কিন্তু আমি বলবো জুবাইরপন্থী ভাইদেরকে, আমরা কোনো ধরনের কেস করি নাই। আমরা মারা গেছে আমাদের ভাই মারা গেছে, আমরা কেস করি নাই। আমরা মনে করছিলাম আপনারাও হয়তো করবেন না, কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে। মারামারি, কেস কামারি করে কোনোদিন এটা সমাধান হবে না। যেহেতু আপনারা এখন কেস করেছেন, তাহলে এখন হয়তো আমাদেরকেও কেস করতে হবে, আর না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না, এটা আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য বাধ্য হয়ে প্রমাণ সহ, আমাদের কাছে প্রমাণ আছে, এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ হয় কেসের দিকে আগাচ্ছি। আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে, তারপরে ইন্ডিয়ার র এজেন্ট বলে হাবিজাবি যে মিথ্যা যেই অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন, আপনাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব এই ধরনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু কথা বলতে চাই। সব বিষয়গুলো হচ্ছে আজকে যে আমাদের টঙ্গীতে ডিসেম্বর মাসের 18 তারিখে 2024 যে ঘটনা ঘটে গেল, এটা নিয়ে কিছু অপপ্রচার বিশেষভাবে আমাদের পরিবারের নামে এবং আমার নামে করা হচ্ছে, যে আমাদের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার রর সাথে এবং মোসাদের সাথে, মানে কি ইসরায়েলের সাথে। এবং কিছু কথা এরকম প্রচার করা হয়েছে যে আমি আর অনন্ত জলিল আমরা 2016 সালে ইসরায়েলে গিয়েছি। মানে কিছু মিথ্যা কথা যেটা বলতে হয় এরকম, যেটা কোনো প্রমাণ থাকা উচিত। আমার অনন্ত জলিল বলেন বা পলিটিক্যাল লিডাররা বলেন বা অন্য অন্য সেক্টরে যারা দুনিয়াবি লাইনে বড়, তাদের সাথে সম্পর্কের একটাই মাধ্যম বা একটাই কারণ ছিল বা আছে এখনো, সেটা হচ্ছে দাওয়াত তবলিগের মেহনতের জন্য। যে তবলিগের মেহনতের মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা, সবাইকে দিনের দিকে আগে বাড়ানো, আর কোনো উদ্দেশ্য তো কখনো ছিল না। গত 15-16 বছর থেকে অতপ্রতভাবে তবলিগের মেহনতের সাথে জড়িত। কোনোদিন কেউ এটা বলতে পারবে না যে কোনো দুনিয়াবি স্বার্থের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমরা করেছি। একমাত্র দিন এবং দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে আমরা কিভাবে আগে বাড়তে পারি, পুরো দুনিয়ার মানুষ কিভাবে আগে বাড়তে পারে, এটার একটা মেহনত নিয়ে সবার কাছে যাওয়া, সবার সাথে সম্পর্ক। অনন্ত জলিলের সাথেও সম্পর্ক এটা নিয়ে 2016 সালে থেকে বা তার আগের থেকে তার সাথে আমার তবলিগের মেহনতের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা সফর করেছি, ওমরায় গিয়েছি আমরা একসাথে, আমরা থাইল্যান্ডে গিয়েছি আমরা একসাথে, আমরা ইংল্যান্ডে সফর করেছি একবার ব্যবসায়িক উদ্দেশ্যে একসাথে। তাছাড়া আর কোথাও মনে হয় ওনার সাথে আমার বাইরে সফর হয়নি। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, একদম ভিত্তিহীন একটা কথাবার্তা, মানে আজব, যেটার মানে কোনো ভিত্তিই নাই, এরকম একটা কথা। আর হিন্দুস্তানের সাথে যে আমাদের সম্পর্ক, এটা তো আমাদের পুরো বাংলাদেশের ওলামা ইকরামের যেরকম হিন্দুস্তানের সাথে সম্পর্ক, দারুল উলুম দেওবন্দ হিন্দুস্তানে, ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দ, নিজামুদ্দিন মার্কাজ যেটা আমাদের তবলিগ যেখান থেকে শুরু হয়েছে ওটাও ইন্ডিয়াতে। তো ওখান থেকে মুরব্বীরা বাংলাদেশে আসেন, এটা যেরকম জুবাইরপন্থীদের মুরব্বীরা আসেন, ওনাদের আহমদ লাট সাহেব, মাহমুদ মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, ঠিক এরকম আমাদেরও নিজামুদ্দিন থেকে মুরব্বীরা আসেন। এর থেকে বেশি আমাদের ইন্ডিয়ার সাথে অন্য কোনো সম্পর্ক নাই বা কোনো নাই। আমাদের বাংলাদেশে যারা ওলামা ইকরামরা আছেন তারা বেশিরভাগ দেওবন্দপন্থী, তো দেওবন্দ মাদ্রাসাটাও ইন্ডিয়াতে, তো ওখান থেকে ওলামা ইকরামরা আসেন। তাই বলে রর সাথে তাদের কোনো সম্পর্ক না,
বা জুবাইরপন্থীরা ওনাদের মুরব্বীরা আসতেছে তাই বলে ওনারা ইন্ডিয়া থেকে মুরব্বী আসার কারণে ভারতপন্থী তারা বা ইন্ডিয়াপন্থী বা রর সাথে তাদের সম্পর্ক, বিষয়টা এমনও না, সে একদম সেম জিনিস, আমাদেরও এরকম নয়। এবং এটা একটা একদম খোলা ওপেন জিনিস, এটা পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীর মানুষ জানে যে দাওয়াত তাবলীগের সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক, হিন্দুস্তানের কি সম্পর্ক, নিজামুদ্দিন মার্কাজের কি সম্পর্ক এবং আমাদের কি সম্পর্ক। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যে ঘটনা ঘটে গেল প্রথমে 2018 সালে ঘটেছিল এবং 2017 থেকে এটা শুরু হয়, সেটা হচ্ছে তবলীগের মধ্যে যে বিভাজনটা হয়, এই বিভাজনটা আসলে আমির হওয়া মানে আমির দিয়ে তবলীগ চলবে, ইমারত দিয়ে, নাকি শুরা দিয়ে, মানে একজন এক মাস করে থাকবে এরকম, ওইটা দিয়ে চলবে। তো এটা নিয়ে যখন একটা বিভেদ সৃষ্টি হয়, তো এই জায়গায় আমরা যারা নিজামুদ্দিনের সাথে আছি আমরা এটা বলি যে আমির দিয়ে তবলীগ চলা এবং ইমারতের আন্ডারে পুরো পৃথিবীতে দাওয়াতের মেহনত চলবে, এটাই সুন্নত। এটি কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়। শুরাইজম যেটা, এটা কোরআন হাদিস সমর্থিত কোনো জিনিস না, আর এটাকে ভিত্তি করে আগানো উচিত না। তো এই জায়গায় একটা মতানৈক্য সৃষ্টি হয়। কিন্তু এখানে জুবাইরপন্থী ভাইরা যে কাজটা করেন বিশেষভাবে বাংলাদেশে, সেটা হচ্ছে যে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম, আমাদের যিনি আমির, পুরা পৃথিবীর তবলীগের আমির এবং পুরা পৃথিবী নিজামুদ্দিন মার্কাজের সাথে জড়িত, ওনাকে বিতর্কিত করার জন্য মিথ্যা সত্য কথা মিশ্রিত করে এটাকে প্রচারণা চালানো হয়, অপপ্রচার, যেটার মাধ্যমে মানুষ যাতে এটা মনে করে যে ওই ব্যক্তি যোগ্য নয়, তাকে সরায় দেওয়া উচিত। এটা একটা অপপ্রচার মাত্র ছাড়া আর কিছুই না। যাই হোক, ওনারা এক ব্যক্তিকে পছন্দ করেন নাই, ওনারা দাওয়াতে তাবলীগের মেহনত থেকে 2018 সালে আলাদা হয়ে গেছেন। ওনারা নিজামুদ্দিন মার্কাজের, আমরা যারা ওই মূলধারার সাথে তবলীগে আছে ওখান থেকে তারা আলাদা হয়ে তারা বলছেন যে আমরা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজও মানি না, আর মাওলানা সাদ সাহেবকে আমরা আমির মানি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যারা আলাদা হয়ে গেছেন তারা আলাদা হয়ে গেছেন। এখন যারা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজ মানতেছেন, যারা মাওলানা সাদ সাহেবকে আমির মানতেছেন, তারা ওনাকে মহাব্বত করেন, ওনার কথা শুনতে চান। এই জন্য ওনারা চান বা আমরা চাই এটা যে উনি বাংলাদেশে আসুক, আমাদের ইজতেমায় অংশগ্রহণ করুক এবং ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা ওনার কথা শুনবে। এটা একটা স্বাভাবিক জিনিস। কিন্তু এই জায়গায় জুবাইরপন্থীদের ওনাকে আসতে না দেওয়া বা কোথাও আমাদের প্রোগ্রাম এরকম হইতে গেলে যেখানে উনি আসবে ওই জায়গায় অ্যাটাক করা, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি বাংলাদেশের মধ্যে তবলীগের মেহনতটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষ দাওয়াতে তবলীগের থেকেও দূরে সরতেছে এবং মুসলমানদের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে, তবলীগের ব্যাপারে একটা তাদের খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। এবং এই জায়গায় তৃতীয় পক্ষ এসে তারা বিভিন্নভাবে সুযোগ নিতেছে যে আমরা এখান থেকে কোনো ফায়দা লুটতে পারি কিনা। 2018 সালেও একই জিনিস হয়েছে, সেটা হচ্ছে টঙ্গী ইজতেমার ময়দানে জোর নির্ধারণ করা হয়, যেটা ইজতেমার 40 দিন আগে করা হয়। ওই জায়গায় সরকার প্রধান যারা ছিলেন তাদের সাথে বসে এটা নির্ধারণ করা হয় যে আমাদের জোর হবে, একটা ডেট দেওয়া হয় আমাদেরকে ডিসেম্বর মাসের 27-28 তারিখ থেকে বা 28-29 তারিখ থেকে, আর ওনাদেরকে দেওয়া হয় জানুয়ারি মাসের 7 তারিখ থেকে। তো এই হিসাবে আমরা আমাদের জোরের প্রস্তুতি গ্রহণ করার জন্য মাঠে যাওয়ার কথা। কিন্তু ওনারা যেটা করেন যে আগের থেকে ওনারা মাঠের মধ্যে মাদ্রাসার কিছু ছাত্রদেরকে এবং অল্প কিছু তবলীগের সাথীদেরকে দিয়ে মাঠটাকে দখল করার চেষ্টা করেন। 5-6 হাজার মানুষ ছিল। তো তবলীগের ইজতেমার মাঠটা আপনারা জানেন কত বড় জায়গা, 5-6 হাজার মানুষ মানে কিছুই না, যেখানে 15-20 লাখ মানুষের সমাগম হয়। তো আমরা সরকারের অনুমতি নিয়ে, সরকার আমাদেরকে বলেন এটা যে আপনারা যান ইজতেমা করার জন্য, জোর করার জন্য। ওখানে আমাদের সাথীরা যায়, যাওয়ার পরেও গেটগুলো বন্ধ থাকে, আমাদের সাথীরা ঢুকতে পারে না। পুলিশ এবং ওই জায়গায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিলেন এবং ওনারা পরবর্তীতে একটা সময় বলেন যে ওনারা বের হয়ে যাবে, আপনারা গেটকে ছেড়ে দাঁড়ান। তো গেটকে যখন ছেড়ে দাঁড়াতে বলে, কিন্তু ওনারা বের না হয়ে উপর থেকে ইট মারা শুরু করে। এইটার অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে, এগুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দিব এই ইয়ের মধ্যে, লিঙ্কে, কমেন্টসের মধ্যে। আর হচ্ছে তারপরে যেটা হয় যে একটা হাঙ্গামা সৃষ্টি হয়, 1-1.5 লাখ মানুষ বাইরে ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে গেট ভেঙে ঢুকে পড়ে। ঢোকার পরে ভিতরে অল্প কিছু মানুষ ছিল, তারা লাঠি দিয়ে অ্যাটাক করে, ওইটারও ভিডিও আছে, আমি দিয়ে দিব। আমাদের সাথীদের হাতে কোনো লাঠি ছিল না, তারা খালি হাতে ছিলেন এবং তারা যখন ভিতরে ঢুকেন তো তারা অ্যাটাক হওয়ার পরে তাদের লাঠি দিয়ে তাদের সাথে একটা সংঘর্ষ হয় এবং আমাদের একজন সাথী ওই জায়গায় মৃত্যুবরণ করে, ওনাদের কেউ মারা যান নাই।
আমাদের একজন সাথী মুন্সিগঞ্জের, আমার মাদ্রাসার পাশে ওনার বাড়ি, ওই জায়গায় উনি ইন্তেকাল করেন, ওই মাঠের মধ্যে ওনাকে মেরে ফেলা হয়। তো এটা নিয়ে পরবর্তীতে যেটা হয় যে সরকার বলে যে একটা গন্ডগোল হয়ে গেছে, আপনারা মাঠ ছেড়ে দেন। তো আমাদের সাথীরা মাঠ ছেড়ে চলে যায়, জোর আমাদের তখন আর হয়নি। এখনো 2024 সালে সেম ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে গত 7 বছর এই যে তবলিগের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, গত 7 বছর আমরা যারা নিজামুদ্দিনের মূলধারার সাথে তবলিগের সাথে আছি, আমরা 5 দিনের জোর যেটা এটা করে আসতেছিলাম আমরা। কিন্তু টঙ্গী মাঠে আমরা যাতে না করতে পারি, জোবাইরপন্থী ভাইরা এটাকে সবসময় বাধা দেন। এটার সাথে ওনারা বাধা দেওয়ার কারণে আমরাও বলছি আচ্ছা ঠিক আছে, আমাদের দরকার নেই, ওনারাও করতেছেন না, আমরাও করবো না। তো ওনারা এই গত 7 বছর 5 দিনের জোর করেন নাই, ওনারা বিভাগবাড়ি 2.5 দিনের ইস্তেমা, 3 দিনের ইস্তেমা এগুলা করেছেন। 5 দিনের জোর ওনারা করেন, কিন্তু আমরা 5 দিনের জোর করেছি। আমরা মিরপুরে করেছি 1-2 বছর, আমরা কেরানীগঞ্জে করেছি 1-2 বছর, তারপরে এরকম আরেক জায়গায়, এইভাবে মিলায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের 5 দিনের জোর আমরা করেছি, যেখানে আমাদের তবলিগের মূল যে 3 চিল্লার সাথী যারা, তারা এখানে সমাগম হয়েছিল। এবার যখন সময় আসলো এবং বিগত ফ্যাসিস্ট সরকার এখান থেকে বাংলাদেশ থেকে বিদায় নিল, তো আমরা এটা মনে করলাম যে এখন একটা বৈষম্য দূর করার জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদের কাছে আমরা ইনসাফ পাবো। আচ্ছা, আরেকটা কথা, আমাদেরকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করা হয়। আমাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে আওয়ামী লীগের যাদের সাথে আমাদের ছবি বা ভিডিও দেখা যায়, এই জিনিসগুলো দাওয়াতে তবলিগের নিসবতে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা গাছকে